হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এই এপিসোডে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ হিস্ট্রি অনার্সের সেমিস্টার 1 সিসি 1 ইউনিট 1-এর প্রথম একটি এই চ্যাপ্টারের একটি কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টারটা পার্টিকুলারলি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সেখানেরই একটা বড় কোয়েশ্চেন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের এই কোয়েশ্চেন বা আজকের এই পর্বে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কি। চলো শুরু করা যাক। বলছে এনশিয়েন্ট ইন্ডিয়া, এটা একটা গ্রন্থের নাম। এনশিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে ঐতিহাসিক আর.সি. মজুমদার লিখেছেন যে দ্য আর্লি ইন্ডিয়ান ডিসপ্লে আ স্ট্রং ইনডিফারেন্স টুয়ার্ড দ্য প্রপারলি রেকর্ডিং দ্য পাবলিক অফ দেয়ার কান্ট্রিজ। অর্থাৎ ভারতীয়রা বিজ্ঞানের বা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গৌরবের পরিচয় প্রদান করলেও ইতিহাসের ক্ষেত্রে তারা কোনো কৃতিত্ব দিতে পারেননি। যেমন কিছু নাম বলবো, আরো নাম। প্রাচীনকালে হেরোডোটাস এবং থুকিডিডিস, এই নামটা আমরা সবাই পড়েছি ছোটবেলায়। এছাড়া এরা দুজন যেভাবে গ্রিকের ইতিহাসকে রচনা করেছেন, এছাড়া পলিবিয়াস এবং লিভি যেভাবে রোম হবে রোমের ইতিহাস রচনা করেছিলেন, সেইভাবে ভারতীয়রা ইতিহাস রচনা করেছেন। এটা বলছে যে খানিকটা ওরা বায়াস হয়ে করেছেন, এটাও ব্যাপার আছে, কিন্তু ভারতীয়রা করেছেন যে বিভিন্ন, আমি একটু আগেই বললাম যে উপাদানগুলো নামগুলো বললাম, এখান থেকে বহু জিনিস সম্পর্কে প্রাচীন ভারতের ইতিহাস বহুত কিছু জানা যায়। এই সবকিছু সত্ত্বেও প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক উপাদানের সাহায্য, যেমন লিপি, মুদ্রা, প্রশস্তি, সভ্যতার ধ্বংসাবশেষ, ভাস্কর্য, স্থাপত্য, এই সবকিছুই আমাদের প্রাচীন ভারতের ইতিহাসকে পুনর্নির্মাণ করতে পেরেছিল। এইগুলোকেই কিন্তু মূল এইগুলোকে নিয়েই হচ্ছে আলোচ্য বিষয়। এইগুলো না থাকলে সঠিকভাবে কিন্তু আমরা সেই ইতিহাসকে রচনা করতে পারতাম না। কেন বলছি? যদি প্রত্নতাত্ত্বিক উপাদান না থাকতো, গোটা হরপ্পা সভ্যতাটাকেই জানতে পারতাম না। হরপ্পা সভ্যতা জানতেই কিন্তু মেন এই সোর্সটা, বারবার হরপ্পা সভ্যতাকে বলছি কেন না, হরপ্পা সভ্যতাকে এখনো তোরই তার আবিষ্কার চলছে। ধোলাভিরাও রিসেন্ট আবিষ্কার হয়েছে, ধোলাভিরার রিসেন্ট একটা ফ্রেজ আবিষ্কার হয়েছে। অর্থাৎ একে নিত্য নতুন ভাবে আমরা হরপ্পা সভ্যতাকে জানছি। তো কি বলছে? আমাদের প্রাচীন ভারতের ইতিহাসকে পুনর্নির্মাণ করতে পেরেছে। লিপি বা লেখমালা বিভিন্ন প্রকার, যেমন হয় লিপি, স্পেশালি শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি। শিলালিপি মানে হচ্ছে ইনস্ক্রিপশন, স্তম্ভলিপি হচ্ছে পিলার ইনস্ক্রিপশন, এবং তাম্রলিপি হচ্ছে কপার প্লেট। উল্লেখ্য লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হচ্ছে এপিগ্রাফি। এটা একসাথে হবে, এপিগ্রাফি বলে না, এপিগ্রাফি বা এপিগ্রাফিস্ট। এবং লিপি অধ্যয়নকে, এই যে এপিগ্রাফির মধ্যে যেভাবে লেখা, যে অক্ষরটা লেখা, সেটাকে অধ্যয়নকে বলা হচ্ছে প্যালিওগ্রাফি। তো দুটো টার্ম মনে রাখবে, এপিগ্রাফি এবং প্যালিওগ্রাফি। ঐতিহাসিক যেমন আর.সি. মজুমদার, ভি স্মিথ হচ্ছে ভিনসেন্ট স্মিথ, এনারা লিপির গুরুত্বকে স্বীকার করেছেন, করতেই হয়। প্রাচীন ভারতীয় রাজারা তাদের রাজত্বকালের বা ইতিহাস বর্ণনা না করলেও নিজেদের গৌরবের কথা, আদেশ উপদেশ, কীর্তি কাহিনী, দানপত্র, উদ্দেশ, এই পাথর পাহাড়, বিভিন্ন স্তম্ভ অর্থাৎ তাম্র ফলকে লিখে রাখতো। কিভাবে লিখে রাখতো এটা পরের এক্সপ্লেন করছি। এই সমস্ত কিছুকে অধ্যয়ন করে আমরা বিভিন্ন বংশের রাজার নাম, তাদের রাজত্বকাল, রাজ্য জয়, শাসন, অভিমত, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন বিষয়, একাধিক তত্ত্ব জানতে পেরেছি। এবং এইগুলি বিভিন্ন ভাষায়, অর্থাৎ পালি, প্রাকৃত, সংস্কৃত, আরও বিভিন্ন ভাষা আছে, যেমন হচ্ছে গ্রিক অ্যারামিক, খরষ্টি, এই নামগুলো আছে অ্যারামিক, খরষ্টি ইত্যাদি ভাষা উৎকীর্ণ হয়েছিল। এবার খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে রচিত 2000 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধুলিপি আবিষ্কৃত হয়। সিন্ধুলিপি অর্থাৎ হরপ্পার সিন্ধুলিপি আবিষ্কৃত হয়। সেগুলো আজও পাঠোদ্ধার করা সম্ভবপর হয়ে ওঠেনি, তবে 270টি অক্ষর বা বর্ণ রয়েছে, যা ভারতের সবথেকে প্রাচীন লিপি। হরপ্পা সভ্যতা থেকে যে লিপি আবিষ্কার বা যে একটা বোর্ড আবিষ্কার হয়েছে, একটা সাইন বোর্ড, এই ব্যাপারটা বলে সাইন বোর্ড। যে সাইন বোর্ডটা আবিষ্কার হয়েছে ধোলাভিরা থেকে,
দোলাবিরা থেকে এরকম বেশ কিছু অক্ষর পাওয়া গেছে। এই অক্ষরগুলোর সঙ্গে বিভিন্ন ঐতিহাসিকরা মনে করেন, অনেকে হাইরোগ্লিফসের সাথে এর কিছু মিল খুঁজে পান, অনেকে বিভিন্নভাবে দাবি করছে, বাট টিল নাও হরপ্পা সভ্যতার ওই স্ক্রিপ্টসগুলো উদ্ধার করা সম্ভব, ওইগুলো পড়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি, তবে সেই সময় যে অক্ষরগুলো ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে। মৌর্য সম্রাট অশোকের শিলালিপি। ওয়ান থিং দ্যাট অশোক সম্পর্কে জানতে আমাদের যতটা লিটারেচার সোর্স সহায়তা করেছে, লিটারেচার না থাকার থেকে অশোকের যে বিভিন্ন রচিত যে দান প্রশস্তি, কপার প্লেট, পিলার ইনস্ক্রিপশনস, এইগুলো কিন্তু মারাত্মকভাবে সহায়ক ছিল। এবং অশোক তার বিভিন্ন রচিত যে ইনস্ক্রিপশনসগুলো, পিলার ইনস্ক্রিপশন, মেজর এডিক্ট, মাইনর এডিক্ট, যখন মৌর্য সাম্রাজ্যের চ্যাপ্টারটা পড়বে তখন জায়গাগুলো জানতে পারবে, তখন তিনি বিভিন্নভাবে তাদের বিভিন্ন প্রশস্তিতে, মানে বিভিন্ন এই যে এডিক্টসগুলোতে তার বিভিন্ন শাসনের কার্যাবলী বা মানুষদেরকে কিভাবে তার একটা ব্যবহার রাখা উচিত, এইগুলো কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ অশোক সম্পর্কে জানতে আমাদের মূলত এই শিলালিপিকেই কিন্তু বা এই যে এডিক্টসগুলোকে কিন্তু মেনভাবে পর্যালোচনা করতে হয়। স্তম্ভলিপি, খ্যাতনামা ইংরেজবিদ জেমস প্রিন্সেপ, এটা ইম্পর্টেন্ট। জেমস প্রিন্সেপ 1837 সালে সফলভাবে তিনি পাঠোদ্ধার করেন, যার ফলস্বরূপ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বহু অজানা তত্ত্ব জানা সম্ভব হয়েছে। গুপ্ত সম্রাটের সভাকবি হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি এবং তথা চালুক্য বংশরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি হবে, রবি কীর্তি দ্বারা রচিত আইহোল প্রশস্তি। কি দুটো নাম বললাম? সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি, এবং চালুক্য বংশ হচ্ছে দ্বিতীয় পুলকেশীর তার সভাকবি রবি কীর্তি, রবি রবয়রস্যি কয়রের দীর্ঘি তয়রস্যি, রবি কীর্তি তার রচিত হচ্ছে আইহোল প্রশস্তি। কোনটা কার, এই নামগুলো একটু জেনে রাখবে। এই প্রশস্তি থেকে এই দুই রাজার যে কীর্তি কাহিনী, মানে তাদের যে রাজ্য জয় বা তাদের যে ব্যবহার, চারিত্রিক ব্যবহার, এই সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে এবং শাসন পদ্ধতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। এছাড়া কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি, এই হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যাচ্ছে যে এটার ইনফরমেশন যে কলিঙ্গরাজ খারবেল তিনি জৈন ধর্মের প্রতি আকর্ষিত ছিলেন বা তিনি জৈন ধর্মাবলম্বী ছিলেন। সক্ষত্রবরাজ, এটা রাজ হবে, রুদ্র দমনের জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা এবং সবথেকে বড়, সবথেকে লংগেস্ট ইনস্ক্রিপশন হচ্ছে এই জুনাগড় প্রশস্তি। এবার জুনাগড় প্রশস্তি সম্পর্কে একটা কথা বলে রাখি, যে এই জুনাগড় প্রশস্তি থেকে আমরা অশোক সম্পর্কেও জানতে পারছি। কেন? এই জুনাগড় প্রশস্তি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুদর্শন লেক বা সুদর্শন রথ, গুজরাটের সুদর্শন রথ, এটা চাইলে তোমরা ইনকর্পোরেট করতে পারো লেখার মধ্যে, যে রুদ্র দমনের এই লেখাতে বা রুদ্র দমনের এই জুনাগড় প্রশস্তি থেকে, যেহেতু সব সংস্কৃত ভাষায় লেখা সব থেকে বড় ইনস্ক্রিপশন, এইখানে সুদর্শন হ্রদের সংস্কারের কথা জানা যায়। এই সুদর্শন হ্রদ প্রথম তৈরি হয়েছিল চন্দ্রগুপ্তের সময়। সুদর্শন হ্রদ একবার কাজ করা, মানে এটাকে একবার রিপেয়ার করা হয়েছিল অশোকের সময়, আবার এটাকে রিপেয়ার করানো হচ্ছে রুদ্র দমনের সময়, এবং পরবর্তীকালে স্কন্দগুপ্ত অর্থাৎ গুপ্ত বংশের সম্রাট কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত, তার সময় এই সুদর্শন হ্রদ কিন্তু ক্ষতিপ্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেটাকে পুনর্নির্মিত করা হয়। এই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে এই চারজন সম্রাটের নাম কিন্তু আমরা জানতে পারছি। কাদের নাম? চন্দ্রগুপ্ত, অশোক, রুদ্রদমন এবং কার নাম জানতে পারছি? স্কন্দগুপ্ত। এটা চাইলে তোমরা নামে ইনকর্পোরেট করতে পারো। সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক শিলালিপি। নাসিক শিলালিপি থেকে একটা অন্য জিনিস জানা যায়। গৌতমীপুত্র সাতকর্ণী বা সাতবাহন বংশের রাজাদের একটা ইউনিক ব্যাপার হচ্ছে, যেটা জানাই যাচ্ছে যে মূলত এই প্রশস্তিকে কেন্দ্র করে, কারণ বিভিন্ন রাজারা তাদের মায়ের নামের সাথে যুক্ত করে থাকতেন। এই যে গৌতমীপুত্র মানে গৌতমীর ছেলে, মানে গৌতমের পুত্র হচ্ছে কে? সাতকর্ণী। এই নাসিক প্রশস্তি থেকেই বোঝা যাচ্ছে বিষয়টা। কনজরাজ হর্ষবর্ধনের বিভিন্ন তাম্রশাসন, আর এই হর্ষবর্ধনের আরেকটা লেখা হচ্ছে
বাঁশখের এবং মধুবর তাম্রশাসন। নাম দুটো কি? বাঁশখের এবং মধুবন তাম্রশাসন। নাম দুটো তোমরা চাইলে এখানে লিখতে পারো, আমি নামটা লিখে দিচ্ছি। হর্ষবর্ধনের বাঁশখের, মধুবন। বাঁশখের এবং মধুবন, এটা হচ্ছে দুই হচ্ছে হর্ষবর্ধনের তাম্রশাসন বা হর্ষবর্ধনের প্রশস্তি। ইউনিক ব্যাপার হচ্ছে মধুবন তাম্রশাসন বা এই তাম্রশাসন থেকে বা সম্ভবত মধুবন তাম্রশাসন থেকে হর্ষবর্ধনের স্বাক্ষর পাওয়া গেছে, সো বোঝা যাচ্ছে। তারপর শশাঙ্কের গঞ্জাম লিপি, এই সমস্ত কিছু থেকে মানে অর্থাৎ এগুলো তাম্রশাসন মানে যাই হোক, এই সমস্ত কিছু থেকে এই সমস্ত সম্রাটের অনেক না জানা তথ্য জানা যায়। উল্লিখিত আরো কিছু প্রশস্তি আছে, যেমন অযোধ্যা প্রশস্তি। অযোধ্যা প্রশস্তি হচ্ছে ধান্যদেবের অযোধ্যা প্রশস্তি। ধান্যদেবকে আমি আগে বলে দেবো। শুঙ্গরাজ পুষ্যমিত্র শুঙ্গ তিনি যে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেই সম্পর্কে জানা যায় অযোধ্যা প্রশস্তি থেকে। তবে অযোধ্যা প্রশস্তিটা পুষ্যমিত্র শুঙ্গের নয়, পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে মূলত এই প্রশস্তিটা হচ্ছে ধান্যদেবের, ধয়া আকার নয় যা ফলে ধান্যদেবের। তার হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের সাবঅর্ডিনেট বলতে পারো, মানে তার অধস্তন একজন কর্মী বা অধস্তন একজন রাজা বলতে পারো। তার লেখ থেকে জানতে পারছো যে পুষ্যমিত্র শুঙ্গ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সগৌড়া প্রশস্তি খুব গুরুত্বপূর্ণ। সগৌড়া প্রশস্তি থেকে প্রথম আমরা রেশনিং ব্যবস্থার কথা জানতে পারছি। এছাড়া উল্লেখিত মহাস্থান একটা জায়গার নাম, বাংলা এখন বর্তমানে সেটা বাংলাদেশ সংলগ্ন অঞ্চল হয়ে গেছে বা বাংলাদেশের একটা প্রত্নস্থল এটা এখন। এই মহাস্থান প্রশস্তি থেকে আমরা তৎকালীন বা আপৎকালীন পরিস্থিতিতে কর মুকুব করা, মানে ধরো কোনো এমার্জেন্সি সিচুয়েশন এলো, এমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময়কালে রাজা কি করবে, তাদের প্রজাদেরকে কর মুকুব করে দেবে, কর ছাড় দিয়ে দেবে। বা এই প্রশস্তিতে আরো কিছু বলা আছে যে প্রয়োজনে রাজা তাদের প্রজাকে কিছু সাহায্যও করবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন পরিস্থিতি সবকিছু আবার ঠিক হয়ে যাবে তখন যেন সেই কর বা সেই অর্থ বা যাই দেওয়া হোক রাজার তরফ থেকে যেটা দেওয়া হয়েছিল সেই আপৎকালীন পরিস্থিতিতে সেইটা যেন প্রজা যেন ফেরত দেয়, এই বিষয়টা জানা যায়। অর্থাৎ আপৎকালীন কর মুকুবের বিষয়টি জানা যায়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কিছুকাল পরে বেশনগর প্রশস্তি, এটা শুঙ্গ সময়কালে, শুঙ্গ বংশের রাজা ভাগভদ্রের সময়কালে গ্রিক দূত হেলিওডোরাস, গুরুত্বপূর্ণ, হেলিওডোরাসের দ্বারা ভগবান বিষ্ণুর উপাসনার প্রমাণ মেলে। উল্লেখিত মৌর্য বংশের ইতিহাস জানা, বিশেষত অশোকের ইতিহাস জানার ক্ষেত্রে এই যে বিভিন্ন ইনস্ক্রিপশনের কথা বললাম এগুলো কিন্তু জানা সহায়ক। অশোক সম্পর্কে বলে রাখি, অশোকের এক স্ত্রী এবং এক পুত্র অর্থাৎ কারুবাকি এবং তিভারো, এই দুজনের নাম কিন্তু অশোকের এই প্রশস্তি থেকেই জানতে পারছি। মানে কারুবাকিকে তিনি একটা আমের বাগান প্রদান করছে এটা জানতে পারছি। কারুবাকি এবং তিভারো সম্পর্কে জানতে পারছি যে তিভারো হচ্ছেন অশোকের পুত্র, এটা কিন্তু প্রশস্তি থেকেই জানা যাচ্ছে। এরপর বিদেশ থেকে প্রাপ্ত শিলালিপির মধ্যে এশিয়া মাইনর থেকে প্রাচীন ভারতের ইতিহাসের রচনার মানে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হলো মুদ্রা। মুদ্রা থেকে বহু ক্ষেত্রে রাজরাজাদের সম্পর্কে এবং রাজত্বকাল, বংশ পরিচয়, সন, তারিখ, দেবদেবী, ধর্মবিশ্বাস, সেই সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধি সম্পর্কে জানা যায়। এরপর ইন্দ্র-গ্রীক, পল্লব, কুষাণদের ইতিহাস জানতে এবং তাদের প্রচলিত মুদ্রাই ছিল একমাত্র উপায় তাদের সম্পর্কে জানতে। তাদের ইন্দ্র-গ্রীকদের সম্পর্কে জানার জন্য অন্য কোনো সোর্স কিন্তু ছিল না। ভারতের সর্বপ্রথম কুষাণ রাজরাজাদের দ্বারা স্বর্ণ মুদ্রা প্রচলন হয়, মূলত বিং কথফিসেস স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। ইন্দ্র-গ্রীক 36 জন রাজাদের সম্পর্কে জানা যায় এই শুধুমাত্র মুদ্রা থেকেই। এবং এই ইন্দ্র-গ্রীকদের মুদ্রাদের একটা বিষয় ছিল যে ইন্দ্র-গ্রীকদের একটা ব্যারিয়ার ছিল, মানে আফগানিস্তান যেটাকে ব্যাকট্রিয়া অঞ্চল বলা হয়, এটাকে সীমানা হিসেবে ধরা হচ্ছে। ব্যাকট্রিয়ার পশ্চিম দিকটা যেটা, তাদের কয়েনের সাইজটা একটু অন্যরকম হতো, তাদের কখনো কখনো সাইজটা হচ্ছে রেক্টাঙ্গুলার বেস সাইজ হতো এবং সেই সাইজের রাজাদের মানে রাজা বা রানী, একমাত্রই রানী ছিলেন, তাদের সমস্ত রাজাদের ছবি এবং উল্টো দিকে যে ইন্ডো গ্রিক যে ধর্মীয় যে দেবদেবী তাদের ছবি প্রতিকৃত অঙ্কন করা থাকতো। আর উল্টো দিকে
ব্যাকট্রিওগ্রিফকে টপকে যেটা ভারতীয় সীমানার অন্তর্গত, সেখানে দেখা যাচ্ছে ইন্দো গ্রিকদের তাদের কি হতো, কিছুটা রাউন্ড শেপ কয়েন, সে কয়েনের ফ্রন্ট দিকটা যে রাজরাজারা রাজত্ব করছে তাদের ছবি, এবং উল্টো দিকে ভারতীয় দেব দেবতাদের যারা ইষ্ট দেবতা তাদের হিসাবে তারা রাখতেন, তাদের সেই মূর্তি বা সেই দেব দেবীর মূর্তি, মানে হিন্দু দেব দেবীর মূর্তি কিন্তু প্রতিকৃত বা অঙ্কিত করা থাকতো। এরপর মৌর্য পরবর্তী মৌর্য শাসকের সময়কালেও 5 মার্ক কয়েন থেকেও তাদের সম্পর্কে জানা যাচ্ছে। মৌর্য এবং মৌর্য পরবর্তী সময়কালে কয়েন একমাত্র একটা মানে ইম্পর্টেন্ট কয়েন হচ্ছে 5 মার্ক কয়েন। গুপ্তদের শাসনকালে তাদের প্রচলিত বিভিন্ন স্বর্ণ, রৌপ্য, তাম্র এই সমস্ত কিছু দিয়ে মুদ্রা তৈরি হতো। তৎকালীন সময়কারের ব্যবসা বাণিজ্যের অবস্থা, সেই সাম্রাজ্যের রাজাদের অবস্থা, প্রতিপত্তি, তাদের ধর্মবিশ্বাস, বিভিন্ন বিষয় প্রতিফলিত হতো। গুপ্তদের সাম্রাজ্যের শেষ লগ্নে তাদের প্রচলিত মুদ্রা থেকে ব্যবসা বাণিজ্যের অবনতি এবং আর্থিক দুরবস্থার কথা জানা যায়। এটা লাইনটা কিভাবে বলছি, যে গুপ্তদের সময়কালে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন হয়, স্বর্ণ, রৌপ্য, তাম্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কালে রৌপ্য মুদ্রার একটা প্রচলন হয় সবার প্রথম, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজারা মানে গুপ্ত রাজারা বিভিন্ন প্রকার কয়েন বার করেন, এবং সেই কয়েনের এক একটা প্রতিকৃত থাকতো, কোনোটা হচ্ছে পরাক্রম বেশ, কোনোটা হচ্ছে ছত্রধারী। এরকম এক একজন রাজা বিভিন্ন প্রকার মুদ্রার ধরন তৈরি করতেন, এবং এই মুদ্রাগুলো যেরকম হতো, যেমন স্পেশালি স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে একটা সময় দেখা যাচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় পর্যন্ত দেখা যাচ্ছে যে স্বর্ণ মুদ্রাতে সোনার পরিমাণটা বেশি, খাদের পরিমাণ কম। মানে একটা সময় দেখা যাচ্ছে যদি 100% ধরা হয় 90:10, একটা তারপর এইটা পরিমাণটা কমতে থাকে, সোনার পরিমাণটা কখনো দেখা যাচ্ছে 80:20, 70:30। এটা এমন পরবর্তীকালে এমন নিচু স্তরে গেছে যে মূলত আমরা যেটা স্কন্দগুপ্তের সময় থেকে দেখি যে 144 গেনের কয়েনকে তিনি ধরে রাখার জন্য কিন্তু তাতে তিনি খাদ মিশ্রিত করেছেন। এবং যেটা আমরা জানি যে গুপ্ত পরবর্তী সময় সেই সাম্রাজ্য ততটা শক্তিশালী না থাকায় ব্যবসা বাণিজ্য কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেন তৎক্ষণাৎ রোমানদের সাথে তত ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল না। একমাত্র সাউথ ইস্ট এশিয়ার সাথে একটা বাণিজ্য সম্পর্ক ছিল, কিন্তু ততটা গভীরতর না থাকায় ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং কয়েন বলে মূলত স্বর্ণ মুদ্রাগুলোতে দেখা যায় যে খাদের পরিমাণ বাড়ছে। বুধগুপ্তের সময়কালেও এই খাদের পরিমাণ অলমোস্ট সেম হয়ে যায়, 50-50। তার পরবর্তী বংশধরদের সময় প্রায় 60-40 বা 60-40 রেশিওতে, মানে 40% গোল্ড হয়ে যায়, 60% খাদ, এরকম রেশিওতে কিন্তু কয়েন্স কিন্তু প্রচলন ছিল। এবং তার থেকে বোঝা যাচ্ছে যে খাদের পরিমাণ মিশ্রণ হচ্ছে মানে কি সোনার অপ্রতুলতা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ঘাটতিটাকে এখানে ইন্ডিকেট করছে। এরপর গুপ্ত সাম্রাজ্যের শেষ লগ্নে তাদের প্রচলিত মুদ্রা থেকে ব্যবসা বাণিজ্য কথা জানা যাচ্ছে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রাতে উৎকীর্ণ বিনারত অবস্থায় চিত্র, এবং তার কথা প্রসঙ্গে তারপর প্রথম চন্দ্রগুপ্তের প্রচলিত মুদ্রায় তিনি এবং তার পত্নী উৎকীর্ণ চিত্র তথা তার প্রচলিত মুদ্রাতে দেবদেবীর মূর্তি বা দেবদেবী দেখে গুপ্ত সাম্রাজ্যের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়। এবং এই গুপ্তর কয়েনের একটা স্পেশালিটি হলো কি, বিভিন্ন পারপাসে তারা বিভিন্ন কয়েন তারা পাবলিশ করতেন। এই কয়েনগুলো স্পেশালি কি দেখা যাচ্ছে, আমি প্রথম চন্দ্রগুপ্ত থেকে আসি। চন্দ্রগুপ্ত একরকম স্বর্ণ মুদ্রা বার করেন, যে স্বর্ণ মুদ্রার ফ্রন্ট সাইডটা হচ্ছে কি তিনি এবং তার পত্নীর সাথে কুবের নাম তিনি এবং তার প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ তিনি এবং তার পত্নী লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীর চিত্র কিন্তু সেই মুদ্রায় অঙ্কিত আছে। মুদ্রার প্রথম দিকে, মুদ্রার ফ্রন্ট সাইডে অঙ্কিত আছে, এবং মুদ্রার পিছন দিকে যে ইষ্টদেব বা দেবীর চিত্র সেখানে অঙ্কিত,
তার আছে। উল্টো দিয়ে আবার দেখা যাচ্ছে সমুদ্রগুপ্তের ক্ষেত্রে যে তিনি বিনারত অবস্থায় একটা জায়গায় আসন তিনি বসে আছেন, আসন সংগ্রহণ করে আছেন, সেই চিত্র যেমন আছে, তার উল্টো দিকে একটি তার দেবীর চিত্র, তিনি দেবীকে অর্ঘ্য দিচ্ছেন, এরকম একটা চিত্র আছে। এছাড়া আমরা কুমারগুপ্তর দিকে যদি আসি, কুমারগুপ্ত তিনি কার্তিকীয় টাইপ অফ কয়েন্স প্রচলন করেন, যেখানে কুমারগুপ্ত একটা ময়ূরের চিত্র সেখানে অঙ্কিত আছে। অর্থাৎ এছাড়া একটা হচ্ছে ছত্রধারী। ছত্রধারী ব্যাপারটা বোঝাতে হচ্ছে একজন রাজা, তিনি দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান এবং তার পিছনে একজন ছাতা ধরা অবস্থায় আছে এবং পিছন দিকে যে দেব বা দেবীকে তিনি মানে আরাধনা করতেন তার চিত্র। এরকম অজস্র থাকবে, তেমন হচ্ছে সিংহ নিয়ন্ত্র, ব্যাঘ্র নিয়ন্ত্র, অপ্রতিহত, এরকম হাজারো টাইপের কয়েন এবং সমস্ত কয়েন্সগুলোতে বিভিন্ন ধরনের এপিথেটস বা উপাধি কিন্তু অঙ্কিত করা থাকতো। কোনোটা ওপরে গোলভাবে অঙ্কিত করা থাকতো, কোনোটা নিচে অঙ্কিত করা থাকতো, এইভাবে জানা যায়। সব থেকে বেশি গুপ্ত কয়েন পাওয়া গেছে হচ্ছে রাজস্থানের বানায়া থেকে, এবং রাজস্থানের বানায়া থেকে কুমারগুপ্তের সব থেকে বেশি কয়েন্স পাওয়া গেছে। অর্থাৎ এই সমস্ত কয়েন্সগুলোকেও যদি ভালো করে স্টাডি করা যায়, গুপ্ত বংশ সম্পর্কে এবং গুপ্ত রাজাদের সম্পর্কে, তাদের বংশ তাদের যে জিনিওলজি, তাদের ক্রোনোলজিক্যালি যে কোন কোন রাজা কোন কোন সময় বসেছে, এই এন্টায়ার হিস্ট্রিকে জানতেও কিন্তু গুপ্ত কয়েন্স কিন্তু খুব হেল্পফুল। এরপর এছাড়া সময়কালের সাথে মুদ্রার থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। এছাড়া 57 খ্রিস্টপূর্বাব্দ সম্মত, 78 খ্রিস্টাব্দ, কনিষ্ক শকাব্দ, চোলদের স্বর্ণমুদ্রার ক্যাশু, পালদের নারায়ণী রৌপ্য মুদ্রা, এই সমস্ত কিছু থেকে কিন্তু যে বংশে যে মুদ্রা প্রচলন করেছে তাদের সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে। এরপর প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যেখান থেকে প্রাচীন ভারতের ইতিহাস গঠন করা খুব সহজ। তৎক্ষণাৎ এছাড়া তক্ষশিলা, সাঁচি, রাজগৃহ, সারনাথ ইত্যাদি বহু অঞ্চল থেকে বিভিন্ন পর্বের প্রাচীন ভারতের বিস্ময়কর ইতিহাস আমাদের সামনে উঠে এসছে। এছাড়া প্রাচীন মঠ, মন্দির, বৌদ্ধবিহার, স্তূপ, দেবদেবীর মূর্তি, তাদের অঙ্গে সজ্জিত বিভিন্ন প্রকার অলংকার, শিল্প কারুকার্য, এসব কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অন্যতম সহায়ক। এই যে সমস্ত জায়গাগুলো বললাম, এগুলো কিন্তু এক্সকাভেটেড জায়গা করা হয়েছে। কিভাবে করা হয়েছে পরের স্লাইডটাতে এখানে বলা আছে। এবং বিভিন্ন যে দেবদেবীর মূর্তি, এবার এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে নিয়ে আসছে যে দেবদেবীর মূর্তি থেকে কি করে বুঝতে পারবো। দেবদেবীর মূর্তি থেকে তো এটা ইজিলি বুঝতে পারছি যে স্পেশালি যেমন হরপ্পা সভ্যতার ক্ষেত্রে বলছে যে মেনলি টেরাকোটার নারী মূর্তি বা একটা উইমেন ফিগার পাওয়া গেছে, তার থেকে বুঝতে পারছি যে নারীদেরকে বা মাতৃশক্তি আরাধনা করা হতো এবং মাতৃকে আরাধনা করা হতো এমনভাবে যে তিনি হচ্ছেন কি ক্রিয়েটার, মানে তিনি সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্ত্রী হিসাবে তিনি অন্য একটা জীবনের জন্ম দিচ্ছেন, এই হিসাবে তাকে রিপ্রেজেন্টেটিভলি তাকে পুজো দেওয়া, তাকে পূজা অর্চনা করা হচ্ছে। দিন যত এগাচ্ছে, সময়ের সাথে সাথে হিন্দু ধর্মের যখন প্রভাব প্রতিপত্তি বাড়ছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, কিছু নারীর ফিগার পাওয়া গেছে বা কিছু টেরাকোটা ফিমেল ফিগার্স। এই টেরাকোটা ফিমেল ফিগারগুলো নর্মাল ফিগার নয়, এমন ধরা যাচ্ছে যে কোনোটা খুব সুন্দর একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, কোনোটায় তার নিজের কোলে একটা সন্তান নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং সেই টেরাকোটা মূর্তিটাতে বিভিন্ন ধরনের অলংকারের বিষয় মানে আভূষণটা খুব স্পষ্টত সেখানে তুলে ধরা হয়েছে, যার ফলত একটা আন্দাজ করা যাচ্ছে যে এর মানে এখান থেকে বুঝতে হবে যে তখনকার মানুষ সোনা গয়না বা বিভিন্ন ধরনের জুয়েলারিজ আইটেমগুলো পরতে ভালোবাসতো এবং এই খনন কার্যের ফলে বহু ধরনের এরকম জুয়েলারি আইটেমস লাইক গোল্ড, সিলভার, বিভিন্ন কাইন্ড অফ বিডস যেমন স্যাটেটাইট, চ্যালসিডনি, অ্যাগেট, কার্নেলিয়ান, ল্যাপিস লাজুরির কথা তো আমরা হরপ্পা সভ্যতায় শুনেইছি। এই সমস্ত দামি মূল্যবান পাথরের গয়না তারা পরিধান করতেন, যার ফলত এখান থেকে আমরা একটা ইকোনমিক্যাল স্টেটাসকে আইডিয়া করে নিতে পারছি যে কিরকম তাদের অবস্থা ছিল।
এবং এই সমস্ত জিনিস কিন্তু উৎখননে যেহেতু পাওয়া গেছে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে সেই সময় ভেরিয়াস কাইন্ড অফ অকুপেশনও ছিল এইখান থেকে। কেন এক একটা জায়গায় দেখা যাচ্ছে যে এই সমস্ত এই পাথরগুলো বা সোনা গয়না, সোনাটা তো আর কোনো ছোটোখাটো টুকরো হিসাবে আসে না, সোনাটাকে গলিয়ে তাকে শেপ দিয়ে বানানো হয়। এরকম অনেক ফ্যাক্টরি বেস কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন বড় বড় বেশ কিছু আনফিনিশ বিডস কথাটা বলছে, যে আনফিনিশ মানে শেষ না হওয়া, এটা আনফিনিশ বলতে যে কোনোটা ঠিকভাবে কাটা হয়নি, এরকম কিছু বিটস, মানে কি তাকে প্রয়োজনের মতন তাকে শেপ দিয়ে তখন তাকে সেইভাবে গয়না তৈরি করা হবে। এর থেকে একটা জায়গায় পাওয়া যাচ্ছে, এর থেকে আন্দাজ করা যাচ্ছে এই জায়গাটা একটা ফ্যাক্টরি সাইট ছিল। খুব বেশি দূর নয়, একটাই জায়গা, সেটা হচ্ছে চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় হচ্ছে আমাদের বারাসাত এবং কলকাতা সংলগ্ন খুব একটা কাছের একটা জায়গা, একটা প্রাগ ঐতিহাসিক না, এটা মূলত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটা স্থান। এখান থেকে আমরা মূলত মৌর্য থেকে শুরু করে মৌর্য পরবর্তী কিছুটা পাওয়া গেছে হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ডকে কিছুটা পাওয়া গেছে, পরবর্তীকালে পুরোপুরি হিস্টোরিক্যাল এজটাকে এখানে পাওয়া গেছে, যার থেকে বিভিন্ন ধরনের টেরাকোটা মূর্তি, ব্যবসা বাণিজ্যের প্রমাণ সমস্ত কিছু এই অঞ্চল থেকে কিন্তু পাওয়া গেছে। সো এখান থেকে ইজিলি জায়গাটা বোঝা যাচ্ছে যে একটা জায়গা থেকে প্রত্নতাত্ত্বিক উৎখনন কতটা বেশি সহায়ক সেই জায়গাকে জানতে, যে চন্দ্রকেতুগড় কতটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপর হস্তিনাপুর, কোসাম্বি, এই নামগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সারনাথ ইত্যাদি অঞ্চলে খনন কার্য চালানোর ফলে বহু স্থাপত্য ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। হস্তিনাপুরের তো একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মহাভারতের প্রমাণ, মহাভারতের যে অবস্থানের প্রমাণ, মহাভারত, PGW প্রিন্টেড গ্রে পটারি, আমরা সেখান থেকে সন্ধান পাই। বিভিন্ন ধরনের পটারির নাম আমরা যেমন জানতে পারবো, নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, প্রিন্টেড গ্রে ওয়্যার পটারি, রেড ব্ল্যাক ওয়্যার। এখান থেকে কি করছে, এক একটা সময়কে এক একটা পটারি রিপ্রেজেন্ট করছে। যেমন কি নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, এই নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার মূলত মৌর্য সময়কালে ছিল, তাই বলে মৌর্য পরবর্তী সময় ছিল, কিন্তু মৌর্য সময়কালে এটা আসে। তার আগে ছিল প্রিন্টেড গ্রে ওয়্যার, তার আগে ছিল হচ্ছে ব্ল্যাক পলিশ ওয়্যার, তারপরে গুপ্ত সময়কালে হচ্ছে রেড ওয়্যার, এরকম মানে লাল রঙের মৃৎপাত্র। এই এক একটা মৃৎপাত্র যে সময়কালে ছিল সেই সময়কালের সাথে অ্যাসোসিয়েট করা, মানে বোঝা যাচ্ছে যে এই সময় এই ধরনের মৃৎপাত্র বা এই মেটেরিয়াল, এই মাটির মৃৎপাত্র খুব প্রচলন ছিল। এবং স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে বলছি, কৌশাম্বী, সারনাথ, সাঁচি, এই যে সাঁচির যে এত স্তূপ, এই বড় একটি স্তূপের সন্ধান আমরা পাচ্ছি। এরকম মানে অনেক প্রকার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানোর ফলে পাওয়া গেছে। এই সমস্ত ধ্বংসাবশেষ থেকে প্রাচীন ভারতের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বৈচিত্র্যই ফুটে ওঠে। সেন্ট জন মার্শাল, অরেনস্টাইল, আলেকজান্ডার কানিংহাম, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রভৃতি প্রাচীন ভারতের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। এনারা প্রত্যেকেই প্রাচীন ভারতের এই সমস্ত ধ্বংসাবশেষকে পুনরুদ্ধার করতে মানে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আশা করি হরপ্পা সভ্যতার উৎখননের অন্যতম কাণ্ডারি, অন্যতম নাম একটা আমরা সকলেই জানি। প্রাচীন ভারতের প্রাচীন সভ্যতা ধ্বংসাবশেষের মধ্যে পাকিস্তানের সিন্ধু লারকান জেলার মহেঞ্জোদারো, পাঞ্জাব জেলার থেকে প্রাপ্ত হরপ্পার প্রাচীন অবশেষ, নগরের ধ্বংসাবশেষ, বাড়িঘর ইত্যাদি থেকে সুদীর্ঘ হরপ্পা সভ্যতার ইতিহাসকে নির্মাণ করা গেছে। এছাড়া খাজুরায়ের মন্দির, অমরাবতী, মথুরা, গান্ধার শিল্পের শিল্প নিদর্শন, বিভিন্ন টাইপের শিল্প, যেমন হচ্ছে কি মথুরা, অমরাবতী আর এই গান্ধার, এই তিনটে হচ্ছে কুষাণ এবং কুষাণ পরবর্তী সময়কালে বিভিন্ন আর্টিস্টিক কালচার, মানে এই কালচার দিয়ে, মানে কি হতো কি অমরাবতীর একটা আলাদা আলাদা টাইম ছিল, মথুরাকে দিয়ে মথুরার লাল মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করা হতো, কোনোটায় বেলে পাথর বা স্যান্ডস্টোন দিয়ে মূর্তি তৈরি করা হতো। এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের নাম। এছাড়া মধ্যপ্রদেশের ভীমবেটকা, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্যালিওলিথিক বা মেসোলিথিক এজকে জানার জন্য, মেসোলিথিক এজের সামাজিক পরিস্থিতিকে জানার জন্য। মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন ইতিহাসে পুনর্গঠন করা সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিক উৎখননের অন্যতম কাণ্ডারি বা সংস্থা
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত ঘটে 1861 সালে, এই ডেটটা মনে রাখবে। এর আগে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টও ছিল, কিন্তু 1861 পর আলেকজান্ডার কানিংহাম বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর উৎখনন করেন, এবং তার মধ্যে তক্ষশিলা খুব গুরুত্বপূর্ণ, 1876-এ করেন। এরপর জুয়াংজাং এর যে ভ্রমণ বৃত্তান্ত, সেই ভ্রমণ বৃত্তান্তকে স্টাডি করে তিনি আলেকজান্ডার কানিংহাম বহু জায়গা কিন্তু এক্সকাভেট করেন। প্রত্নতাত্ত্বিক উপাদানের ইতিহাস এমন একটি অন্যতম উপাদান রূপে গণিত হয়েছে যা ইতিহাস তথা প্রত্নতাত্ত্বিকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন পর্ব এবং সাক্ষ্য প্রমাণ স্বরূপ আমাদের সামনে পরিগণিত হয়েছে। সাহিত্যিক উপাদানের অনেকাংশে ত্রুটি, এই সাহিত্যিক উপাদানের ত্রুটি বলতে কি বোঝানো হয়েছে, যে সাহিত্যিক উপাদানে অনেক সময় কি হয়, যে রাজার জন্য করছে, যে রাজার জন্য লেখা, তার স্তুতি বাক্যই হচ্ছে কি লেখার মূল উদ্দেশ্য, মানে কি পক্ষপাতিত্ব তুষ্ট হওয়া। কিন্তু সেইটা সব পক্ষপাতিত্ব তুষ্ট হলে কি হবে, ভুল ইনফরমেশন আসবে। তখন এই কারেকশনের জায়গাটা কে আনে, এই প্রত্নতাত্ত্বিক উপাদান। সেই প্রত্নতাত্ত্বিক উপাদান একমাত্র অবলম্বন। এমনকি সাহিত্যিক উপাদান থেকে প্রাপ্ত কোনো তথ্যকে পুনর্নির্বাচন বা মানে তাকে ভ্যালিডেট করা হয় কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানের দ্বারা। সো এই হলো লিটারেচার, এই হলো আর্কিওলজিক্যাল সোর্স। তো এইটাকে বুঝতে হবে যে আর্কিওলজিক্যাল সোর্স কতটা ইম্পর্টেন্ট। একে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস থেকে আমরা কি কি জানতে পারছি, এটাই হচ্ছে মূল এইখানকার সব বিষয়। এরপর তোমরা ইন্ট্রোডাকশনস এবং কনক্লুশনকে একটু নিজের মতন লিখবে। যখনই যে কোনো কোয়েশ্চেন লেখো না কেন, বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে স্পেশালি বলবো, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনকে সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। বাকি ভিতরের ইনফরমেশনসগুলো তো অলমোস্ট নামগুলো আটটু আধটু আলাদা থাকতে পারে, কিছু হাইলাইট করে দিতে পারো জায়গাগুলোকে। সো এইভাবেই কোয়েশ্চেন আনসার লেখার প্যাটার্ন হতে পারে। এবার তোমাদের যদি এই পিডিএফটার অ্যাভেল করতে ইচ্ছুক যদি হও, তাহলে তোমরা আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করো। আর এই ভিডিও ওরিয়েন্টেড কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্ট বক্সে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।